অন্ধকার রাত, গভীর জঙ্গল, এই সবই ভূতের গল্পের পটভূমি হিসেবে আদর্শ। কিন্তু এমনই কোনো পটভূমির যদি সঙ্গী হয় এক ঝলক অচেনা কালো বিদ্যুৎ, তাহলে শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী কালো বিদ্যুৎ। পার্বত্য দেশ, অরণ্য, গাছেদের অশ্রান্ত মর্মধ্বনি, নির্ঝরের ঝরঝর জলতান এবং মাঝে মাঝে দু তিন রকম পাখির সাড়া ভেসে আসছে। একখানা ডাক বাংলো দেখা যাচ্ছে। অমিয় সেন, তার স্ত্রী লতিকা সেন ও তাদের বন্ধু কবি সরল রায় ধীরে ধীরে ডাক বাংলোর দিকে অগ্রসর হচ্ছেন। সূর্য অস্তগত, একটু পরেই সন্ধে হবে। আমিও এতক্ষণ পরে বোধহয় দুর্ভাগ্যের ধাক্কা সামলাবার একটা উপায় হলো, বুঝলি? এই দেখো দেখো, আমরা ডাক বাংলোর একেবারে কাছে এসে পড়েছি। আহা, জায়গাটা কি দারুণ না? হ্যাঁ লতিকা, যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি আর আমাদের সরল একই জাতের মানুষ। অর্থাৎ অর্থাৎ তিনিও তোমার মতোই কবি। ওদিকে পাহাড়ের পর পাহাড়ের স্থির তরঙ্গমালা তাদের কোলে কোলে দুলছে। ঘন বনের স্নিগ্ধ শ্যামলতা আর ওই সবুজের উপরে ঝকঝকে জরির পাড়ের মতন দেখাচ্ছে ছোট্ট ঝর্ণাটা। আমার আর এখন এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সেটা বলাই বাহুল্য, কারণ ইচ্ছা করলেও আজ তুমি এখান থেকে যেতে পারবে না। বনের পথে আমাদের ভগ্নচক্র মোটর হয়েছে নিশ্চেষ্ট, কাজেই আজ রাতে ওই বাংলোর জঠরে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তা জানি গো, জানি, কিন্তু মোটরখানা ভেঙেছে বলে এখন আর আমার কোনো দুঃখই হচ্ছে না। তার মানে? তোমার মোটর অচল না হলে তো আজ এমন অপূর্ব শোভার হাটে রাত্রিবাস করতে পারতুম না। লতিকা, তোমার কাব্যব্যাধি দেখছি সরলের চেয়েও মারাত্মক। আমিও, তুমি অকারণেই বারবার আমাকে নিয়ে টানাটানি করছো, কারণ আমি লতিকা দেবীর মত সমর্থন করি না। আমার কাব্যরাজ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। পেট ভরে খেয়ে দিয়ে আরামে সোফায় বসে বা বিছানায় শুয়ে কবিতায় প্রকৃতি বর্ণনা পাঠ করা যায় নিশ্চিন্ত প্রাণে। কিন্তু এই ভয়াবহ বিজন জঙ্গলে শূন্য উদরে রাত কাটাতে হবে শুনে আমার মনে একটু আনন্দ হচ্ছে না। আপনার কথাগুলো অকবির মতন হলো সরলবাবু। একটু পরেই চাঁদ উঠবে, তখন তার রূপলি রূপের স্বপ্নে এক রাতের উপবাসকে তুচ্ছ বলে মনে হবে। উপবাসকে তুচ্ছ ভাববো? এত বড় নির্বোধ কবি আমি নই। কবি মশাই, এত সহজে হাল ছাড়ছেন কেন? এটা যখন ডাক বাংলো, তখন কোনো আয়োজনে কি এখানে হতে পারে না? নির্জন বনের এরকম সব ডাক বাংলোর ব্যবস্থা না আমি জানি, আমি খুব জানি। আগে থাকতে খবর না দিলে এখানে যা ভক্ষণ করতে হয় তার নাম হচ্ছে বিশুদ্ধ বায়ু। এই দেখো শরৎ, বাংলোর বারান্দা থেকে একটা লোক আমাদের লক্ষ্য করছে। দেখো দেখো। তাই তো, লোকটিকে সরকারি কর্মচারী বলেই তো মনে হচ্ছে। উনিও তোমাকে চিনতে পেরেছেন। ওই দেখো, তাড়াতাড়ি এগিয়ে আসছেন এদিকে। নমস্কার দত্ত সাহেব, আপনি এখানে বনবাসী কেন? নমস্কার নমস্কার, আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে পারি। আমার মোটরের একখানা চাকা গাড়িকে ত্যাগ করে নদীর জলে ঝাঁপ খেয়েছে। ড্রাইভার তাকে উদ্ধার করবার চেষ্টায় আছে, আর আমরা এসেছি আশ্রয়ের সন্ধানে। আচ্ছা আচ্ছা, সঙ্গে শ্রীমতী সেন বুঝি? হ্যাঁ, আর উনি হচ্ছেন আমাদের বন্ধু অতি আধুনিক ধাঁধা প্রণেতা সরল রায়। ধাঁধা প্রণেতা? ভদ্রতার খাতিরে যাকে আমরা কবি বলে ডাকি। আমার মতে কবিতা মাত্রই ধাঁধা ছাড়া তো আর কিছুই নয়। মিস্টার দত্ত, আপনি নিশ্চয়ই জানেন যে আমার বন্ধুটির পেশা হচ্ছে কন্ট্রাক্টারি করা। কিন্তু আজ দেখছি উনি হঠাৎ কাব্য সমালোচক হওয়ার চেষ্টা করছেন। বাংলা কাব্য জগতের বিপদ আসন্ন দেখছি। কাব্য জগতের বিপদের কথা নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই। এখানে এসে একটা জরুরি মামলা নিয়ে বাড়ি জড়িয়ে পড়েছি।
এই বিজন অরণ্যে জরুরি মামলা? কিসের মামলা? মামলাটা যে কিসের এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে বড়ই রহস্যময় ব্যাপার। পরে শুনবেন, এখন আজ তো আপনার এখানেই আছেন নাকি? অবশ্য যদি স্থানাভাব না হয়। থানাভাব হলেও আমাদের থাকতে হবে। সামনে রাত্রি, সঙ্গে মহিলা, গভীর অরণ্য, তাড়িয়ে দিলেও যেতে পারবো না। সে ভয় নেই। মিসেস সেন, আপনাকে অত্যন্ত শ্রান্ত দেখাচ্ছে। আপনি বাংলোর ভেতরে গিয়ে একটু বিশ্রাম করুন। আমার বাবুর্চি এখনই চা তৈরি করে দেবে। ইয়ে মিস্টার দত্ত, আপনি আমার মৃতদেহে জীবন সঞ্চার করলেন। আপনার বাবুর্চি যখন আছে তখন নিশ্চয়ই এখানে দিয়তাম ও ভুজ্যতামের অভাব হবে না। হ্যাঁ হ্যাঁ, লতিকা দেবী, এতক্ষণ পরে আমার মনে হচ্ছে আপনার কথাই সত্য বটে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতীব চমৎকার। বাবুর্চির নামেই কবিবরের সৌন্দর্যবোধ জাগ্রত হয়ে উঠল নাকি? আচ্ছা, ততক্ষণ আপনি চপ কাটলেটের স্বপ্ন দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করুন। আমি জামা কাপড় বদলে আসি। সরলবাবু, আপনার সৌন্দর্যবোধকে আমি এবারে দুঃখ দিতে চাই। হ্যাঁ, তার মানে আপনার বাবুর্চির ভাণ্ডারে কি অন্নাভাব হয়েছে নাকি? তা নয়, কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃতিক বিভীষিকা। হ্যাঁ, বলেন কি? আগে হ্যাঁ, দারুণ বিভীষিকা। সেই কথা বলবো বলেই মিসেস সেনকে ভিতরে পাঠিয়ে দিলুম। আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন মৃত্যুপুরীর মধ্যে। কি বলছেন দত্ত সাহেব? উত্তুক্তি করছি না। মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্র এই বাংলোয় এক রাত বাস করতে আসেন। পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙেনি দেখে সকলে দরজা ভেঙে ঘরে ঢোকে। বিছানা খালি, ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ, কিন্তু কুমুদবাবু অদৃশ্য। বাংলোর সর্বত্র, আশেপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কুমুদবাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। সে কি, কি সর্বনাশ! শুনুন তারপর। তার এক সপ্তাহ পরে বাংলোর ভিতর থেকে অদৃশ্য হয়েছে এক চাকর। ঠিক একই ব্যাপার, এও কর্পূরের মতো শূন্যে মিলিয়ে গেছে, বদ্ধ তার ঘরের ভিতর থেকে। ব্যাপার দেখে বাংলোর বাকি চাকরেরা ভয়ে দল বেঁধে পালিয়ে গিয়েছে। তাদের ধারণা সব ভৌতিক কাণ্ড। তাদের ধারণা হয়তো ভুল নয় দত্ত সাহেব। কিন্তু পুলিশের আইনে ভূতের অস্তিত্ব নেই। যে দারোগার এলাকায় এই বাংলো, গেল হপ্তাহে তিনি এসেছিলেন এখানে তদারক করতে, কিন্তু তিনিও আর থানায় ফিরে যাননি। হ্যাঁ, বলেন কি? আগে হ্যাঁ, দারোগার সমস্ত দরজা জানলা নিজে ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলেন। বাইরে ঘরের দরজার কাছে পাহারায় নিযুক্ত ছিল দুজন চৌকিদার, কিন্তু সকালে বেলা 10টার সময়ও দারোগার ঘুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হলো। শূন্য খাট, জানলা ভেতর থেকে বন্ধ, কিন্তু দারোগা অদৃশ্য। আচ্ছা, চৌকিদাররা রাত্রে কোনো শব্দ টব্দ শোনেনি? না, খালি একবার তাদের কানে গিয়েছিল ঘরের ভিতরে খাটখানা মড়মড় করে উঠেছিল, আর কিছু নয়। তাহলে নিশ্চয়ই এসব ভৌতিক কাণ্ড। আচ্ছা, তর্কের অনুরোধে আপনার কথা না হয় স্বীকারই করল, ভূতরা অশরীরী। তাদের ছায়াদেহ না হয় দেওয়াল বা দরজা জানলার পাল্লা ভেদ করে ঘরের ভিতর ঢুকে পড়তে পারল, কিন্তু যে 3 জন মানুষ অন্তর্হিত হয়েছে তারা তো আর সূক্ষ্ম দেহের অধিকারী নয়। তাদের দেহ কেমন করে বাতাসে মিলিয়ে গেল? আর এমনভাবে একজন ইঞ্জিনিয়ার, একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোনো নিম্ন শ্রেণীর প্রেতাত্মারও এতটুকু লাভ হবে না। তো ওই 3 জন মানুষের হলোটা কি? কেউ যে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে এমন কোনো চিহ্নই পাওয়া যায়। দেখুন, এখানকার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে বটে,
কিন্তু তারা তো দেওয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারে না। কুমুদবাবু আর দারোগাবাবুর গায়ের জামা আর পায়ের জুতোও পাওয়া গেছে ঘরের মধ্যে। খালি গায়ে খালি পায়ে তারা তারা কোথাও যেতে পারেন না। এই অদ্ভুত সমস্যা সমাধান করবার জন্যই আজ 5 দিন ধরে আমি এখানে বাস করছি। এইবারে হয়তো আমাকেই অদৃশ্য হতে হবে। মিস্টার দত্ত, আপনার বাবুর্চি যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়, তাহলেও তার হাতের রান্না খাবার জন্য আমার আর একটু লোভ নেই। ভগবান, নিয়তি কে ন বাধ্যতে। তাই তো সরল, এ আমরা কোথায় এসে পড়লাম? আবার ফিরে গিয়ে ভাঙা গাড়িতেই বসে থাকবো নাকি? বাপরে, সেটা হবে আরো ভয়ানক। যে মুলুকে ঘরের ভেতরে এমন কাণ্ড, রাত্রে রাত্রে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষে আছে? দেখুন, আমার সঙ্গে মিলিটারি পুলিশ আছে, আর আপনাদেরও হাতে বন্দুক আছে দেখছি, সুতরাং অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। না স্যার, বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে। বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে। আমাদের দেহই যদি বাতাসে মিলিয়ে যায়, বন্দুক নিয়ে করব কি? হ্যাঁ, কি করব? সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেল। বনের ভেতর ফেউ ডাকছে, নিশ্চয়ই বাঘ বেরিয়েছে। কপালে যা আছে তাই হবে, কিন্তু এখন আমাদের আর বাইরে থাকা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, এইবারে ভিতরে চলুন, কিন্তু দেখবেন মিসেস সেন যেন ঘুণাক করেও কোনো কথা না শোনেন। সরলবাবু আজ আমার সঙ্গেই শোবেন, আর অমিয়বাবুর ঘরের চারদিকেই পাহারার ব্যবস্থা থাকবে। এই কদিন যখন কিছুই হয়নি, তখন আজকের রাত্রেও হয়তো ভালোই ভালোই কেটে যাবে। মিস্টার দত্তের কথাই যেন সত্য হয়। আর যদি অদৃশ্য না হই, তাহলে তাহলে কালকে অমিয়ের গাড়ি তৈরি না হলেও আমি পদব্রজেই বেগে পলায়ন করব। হ্যাঁ, আসুন ভিতরে চলুন। বাংলোর একখানি ঘর। লতিকা জানলার ধারে চেয়ারে বসে আছে। অমিও ঘরে ঢুকলো। খোলা জানলার ধারে বসে কি করছো? পাহাড়ের মাথায় চাঁদের সোনার মুকুট, আলো ঝলমল বনে গাছের পাতায় জ্যোৎস্নার চরকান, আর হিরেমানিক ছড়াতে ছড়াতে ঝর্ণা গাইছে পরিলোকের গান। এই সব দেখছি আর শুনছি। এই দেখছো, এখানকার জানলায় গরাদ নেই। গড়াতে দেওয়া জানলা আমার ভালো লাগে না, মনে হয় যেন জেলখানায় বসে আছি। লতিকা, কবিত্ব সবসময় নিরাপদ নয়, মনে রেখো। আমরা গহন জঙ্গলের মধ্যে আছি, এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য। জানলাগুলো বন্ধ করে দেওয়াই উচিত। দেখো, তুমি যখন সাবধান করে দিলে, তখন একটা কথা বলবো। কি কথা? আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অস্বস্তি? হ্যাঁ, অস্বস্তি আর ভয়। তুমি হেসো না কিন্তু। আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ঝোপটার ভেতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মেলে কে যেন আমার দিকে তাকিয়েই আছে। ওকে ওকে, তোমার মুখ অমন সাদা হয়ে গেল কেন? ভয় নেই, এটা শুধু আমার মনেরই ভ্রম। কোন ঝোপের ভেতর থেকে লতিকা? কি আশ্চর্য, তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন? বলছি তো, আমার মনের ভ্রম। দেখো না, ওখানে কেউ নেই। ওখানে কোনো বন্য জন্তু থাকাও অসম্ভব নয়। এক কাজ করি, জানলাগুলো আমি বন্ধ করে দিই। এই দেখো লতিকা, ওই ঝোপটা সত্যি কেমন নড়ে উঠল না? জোরে বাতাস বইছে, ঝোপ তো নড়তেই পারে। বাতাসে ঝোপ একদিকেই নড়ে পড়ে, কিন্তু যেদিক থেকে বাতাস আসছে ঝোপটা সেদিকেও নুয়ে পড়ল। না না না, এসব লক্ষণ ভালো নয়। আমি আগে জানলাগুলো বন্ধ করে দিই। এমন চাঁদের আলো তুমি কি নষ্ট করে দিতে চাও? হ্যাঁ চাই, প্রাণ থাকলে না ঢের চাঁদের আলো দেখবার সময় পাবো। তোমার আজ কি হলো বলো দেখি? ভয় তোমার সারা দেহ কেঁপে কেঁপে উঠছে। তোমার এরকম ভয়ের কারণ কি? আমি ভয় পাইনি লতিকা,
আমি খালি সাবধানে থাকতে চাই। ডিনার খেতে বসে দেখলুম তোমরা সবাই যেন কেমন একরকম হয়ে গেছো। কারুর মুখেই হাসি নেই, কেউ ভালো করে কথা বলে না। আমাদের পেটু কবি মশাইও আজ খিদে নেই বলে ছুরি কাটা ফেলে উঠে পড়লে। তোমাদের ওই পুলিশ সাহেবও থেকে থেকে উঠে গিয়ে লোকজনদের চুপি চুপি কী সব হুকুম দিয়ে আসেন। চারদিকে বন্দুকধারী সিপাহীদের পাহারা, এই সমস্তই আমি লক্ষ্য করেছি। আসল ব্যাপারটা কি বলো তো? যা লক্ষ্য করেছো সবই তোমার মনের ভুল। রাত হয়ে যায়, এখন শুয়ে পড়ো। ও কি, তুমি যে বন্দুকটা পাশে নিয়ে শুয়ে পড়লে? বন্দুকের আজ এত আদর কেন? তো এ হচ্ছে ভীষণ জঙ্গল, আত্মরক্ষার উপায় করে রাখলাম। ঘরের জানলা দরজা সব বন্ধ, কার কাছ থেকে তুমি আত্মরক্ষা করতে চাও? ওরে বাবারে, তোমার অর্থহীন প্রশ্নের পর প্রশ্নের জ্বালায় যে অস্থির হয়ে উঠলাম লতিকা। নাও তো, নাও শুয়ে পড়ো। হুকুম তামিল করলুম প্রভু, কিন্তু সরলবাবু কোথায় শুলেন? মিস্টার দত্তের সঙ্গে। তুমি না থাকলে আমিও সেখানেই আস্তানা পারতাম। তাই নাকি? মিস্টার দত্তের সঙ্গ কি এতই লোভনীয়? জঙ্গল হচ্ছে বিপজ্জনক জায়গা। এখানে নারীর আবির্ভাব হচ্ছে আবার বিপদের ওপর বিপদের মতো। দেখো, দয়া করে আর প্রশ্ন না করে একটু ঘুমাবার চেষ্টা করো। হুগো, কি শুনছো? আরে কি শুনবো? কেমন একরকম শব্দ। বাইরে বনের কান্না আর মাঝে মাঝে দমকা হাওয়ার উচ্ছ্বাস। আর কোনো শব্দ তো পাচ্ছি না। না, শব্দটা থেমে গেছে। অনেক রাত হলো লতিকা, ফালতু জেগে জেগে কাল্পনিক শব্দ শুনে আমাকে চমকে দিও না তো। তুমি ঘুমিয়ে পড়ো। ওগো, আমার যে বড্ড ভয় করছে। আমার মনে হচ্ছে কে যেন তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে। এইবার তুমি সত্যি সত্যি হাসালে। জানলা দরজা সব বন্ধ, ঘরের ভেতর আলো জ্বলছে, কোথাও একটা ছায়া পর্যন্ত নেই। আমি ছাড়া এখানে তোমার মুখের পানে আর কে তাকিয়ে থাকবে? কেউ এখানে নেই বটে, কিন্তু তবু তার নিষ্পলক চোখ দুটো যেন থেকে থেকে আমার বুকের ভেতরে এসে বিঁধছে। দেখো, তোমার না মাথা খারাপ হয়ে গেছে। তোমার ওসব পাগলামির কথা আমি আর শুনবো না। আমি ঘুমালাম। ওগো, 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 ওঠো গো। হ্যাঁ, কি 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 হলো? কালো কালো বিদ্যুৎ, কালো বিদ্যুৎ। কালো বিদ্যুৎ? সে আবার কি? ঠিক যেন একটা কালো বিদ্যুৎ দেওয়ালের উপরে ছড়িয়ে পড়ে আবার শত করে মিলিয়ে গেল। কোথায়, কোন দিকে? ওইখানে গো, ওইখানে। দরজা খোলো, দরজা খোলো। কি হলো? মিসেস সেন অমন চেঁচিয়ে উঠলেন কেন? কি হয়েছে লতিকা দেবী? কি হয়েছে আপনার? আপনার মুখ ওরা মরার মতন সাদা কেন? আপনার দেহ যে ঠকঠক করে কাঁপছে। কি দেখেছেন আপনি? কি দেখেছেন বলুন, আমাদের বলুন। কালো বিদ্যুৎ। কালো বিদ্যুৎ? কালো বিদ্যুৎ আবার কাকে বলে? জানি না দত্ত সাহেব, মনে হয় লতিকার চোখের ভ্রম। না গো না, ভ্রম নয় গো, আমি যে সচক্ষে দেখেছি, ঠিক ওইখানে। এই ঘর নিরাপদ নয়, নিরাপদ নয়। আমার নাকে কেমন একটা বন্য গন্ধ আসছে। কবিদের ঘ্রাণ শক্তি দেখছি সাধারণ মানুষের চেয়ে প্রখর। আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না। মিস্টার সেন, এটা কৌতুকের সময় নয়। মিসেস সেন নিশ্চয়ই কিছু দেখেছেন। মিস্টার সেন, কুমুদ মিত্র আর দারোগা বাবু এই ঘর থেকেই অদৃশ্য হয়েছিলেন। কিন্তু কালো বিদ্যুৎ বলতে কি বুঝবো? আর এই বন্য গন্ধটা? মিস্টার দত্ত, আপনি কি কোনো গন্ধই পাচ্ছেন না? পাচ্ছি বলেই তো মনে হচ্ছে, কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায়? দরজা জানলা বন্ধ, ঘরের চার দেওয়াল, খড়ের চাল, খাটের তলা সব পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে অন্য জীবের মধ্যে উঠছে কেবল গোটা কয়েক মশা।
তবু এখানে কালো বিদ্যুৎ খেলে কেন? আর আর বন্য গন্ধই বা কেন আসে? এ কি, কিসের গোলমাল? আরে সিপাহীরা বন্দুক ছোঁড়ে কেন? ও আবার কি ব্যাপার? চালখানা ভেঙে পড়বে নাকি? হ্যাঁ, দত্ত সাহেব, দেওয়ালের উপর দেখুন, চালের তলাকার ফাঁকের দিকে দেখুন, দেখুন, তাকে দেখুন। ওটা 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 কি? তীব্র হিংসা ভরা দুটো চক্ষু যেন অগ্নি বৃষ্টি করছে। আমিও বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো। অজগর, ও যে অজগর সাপ। মিস্টার দত্ত, অমিয় ও সরল তিনজনেই প্রায় একসঙ্গে বন্দুক তুলে গুলি বৃষ্টি করলেন। ভীষণ গর্জন করে সাংঘাতিক রূপে আহত মস্ত বড় সর্পের সুদীর্ঘ দেহ মাটির ওপর আছড়ে পড়ে ছটফট করতে লাগল। লতিকা অজ্ঞানের মতো হয়ে গেছে। আমি আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমাদের গুলিতে সাপটার মাথা গুঁড়ো হয়ে গেছে। বাপরে বাপ, এত বড় অজগর জীবনে আমি দেখিনি। ওর দেহটা বোধ হয় 17-18 হাত লম্বা হবে। এতক্ষণে সব রহস্য পরিষ্কার হলো। ঘরের চাল আর দেওয়ালের মাঝখানের ফাঁক দিয়ে ওই ভীষণ জীবটা ভিতরে ঢোকবার পথ আবিষ্কার করেছিল। ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়তো, তারপর মৃতদেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত। আজকে ও শিকার ধরতে ঘরে ঢুকেছিল, কিন্তু ঘরের লোক জাগ্রত দেখে কালো বিদ্যুতের মতোই স্যাঁত করে আবার বাইরে অদৃশ্য হয়। সেখানেও সিপাহীদের বন্দুকের গুলি খেয়ে বা শব্দে ভয় পেয়ে আবার ভিতরে আসতে বাধ্য হয়। তারপর আমাদের গুলিতে ওর সব লীলা খেলা ফুরিয়ে গেছে। লতিকা দেবীর উপমা দেওয়ার শক্তি দেখে আমি সত্যি মুগ্ধ হচ্ছি একেবারে। হ্যাঁ, কালো বিদ্যুৎ, বাহ বাহ বাহ, চমৎকার উপমা। মিসেস সেন অনায়াসেই পুরস্কার দাবি করতে পারেন, কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই এত বড় একটা রহস্যের কিনারা হলো। আমারও মান বাঁচল। হ্যাঁ মিস্টার দত্ত, আপনার কাছ থেকে আমি একটা পুরস্কার দাবি করতে পারি। কি পুরস্কার বলুন? কাল ভোরেই আপনার মোটরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন? আরে নিশ্চয়ই নিশ্চয়ই।